এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার সময় হতে হতে আবার না তোমার বউ অন্য কাউকে মন দিয়ে বসে, তখন আমসালা দুটোই যাবে। ওর হাত পা ভেঙে রেখে দিব আমি, চোখ উপড়ে ফেলবো অন্য কোনো ছেলের দিকে তাকালে। অন্য কারো যাতে হতে না পারে তার জন্যই তো বিয়ে করেছি এত তাড়াতাড়ি। শুধু হাঁড়িতে তুমি ডাল চাল দিয়ে বসিয়ে রাখলে তো খিচুড়ি হয়ে যাবে না। প্রেম ভালোবাসা ছাড়া তোর বিয়ে টিকবে কিনা সন্দেহ। মেয়ে মানুষের সন্দেহের মাত্রা কিন্তু অতিরিক্ত লেভেলের। আর জেলাসির কথাই বা কি বলবো। তোর বোন দিনে 6 বার ওইসব নিয়ে ঠেট দেয় আমায়। একবার দেখ তোকে আর টয়া ফয়াকে নিয়ে না আবার নিয়ে সন্দেহ ঢোকে, পরে দেখা যাবে তোর থেকে আরও দূরে চলে গেল নেহা। এসব আজাইরা চিন্তা বাদ দিবি তুই মিহির। খেতে চাইলে আয়, না হয় ঘুমা। কথাটা বলেই নিখিল বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে সবাই। নিখিলের পাশে কোথা থেকে উড়ে এসে বসলো টয়া। যেদিন বৃষ্টি একবার চোখ চাওয়াচাই করলো। টয়াকে সবাই বোন হিসেবে পছন্দ করে, কিন্তু এর এই বেহায়া স্বভাব কারুর পছন্দ না। সাবিত তো গুনগুন করে বলা শুরু করেছে, নেহা এসে দেখবে আর জ্বলবে রে। তার ড্যাশিং হ্যান্ডসাম জামাইয়ের পাশে আরেক পেতনি এসে বসে পড়েছে। জেরিন চেয়ারের পেছন থেকে সাব্বিরের পিঠে একটা দুম করে কিল বসিয়েছে। সাব্বির ব্যথায় মুখ ফুলিয়ে পড়ল, বড় বোন হইয়া ছোট ভাইরে মারস, তোর হাত কাঁপে না জেরিন? একবার যা শ্বশুর বাড়ি, আর তোকে আনবো না আমরা। টয়াকে দেখে রীতিমতো রাগ বাড়ছে নিখিলের। নেহার উপরও রাগ উঠছে তার। মেয়েটা সবার শেষে কেন আসবে? আগে আসতে পারে না একটু? তাহলে তো ওই ঠ্যাঁটাটাকে সহ্য করতে হয় না তার। টয়া 32 কপাটি বের করে নিখিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা নিখিল ভাই, আপনার কোন খাবার বেশি পছন্দ? আসলে আমি রান্না শিখছি তো, আপনাকে রেঁধে খাওয়াতাম আর কি। মিহির তো বেশ মজা পাচ্ছে, এবার বুঝুক নিখিল। মিহির সুর টেনে বলল, ওমা তাই নাকি টয়া? তা আমরাও তো আছি, আমাদেরকেও তো খাওয়াতে পারো চাইলে। শুধু নিখিলকে অফারটা দিতে চাইছো যে? নিখিল কটমট চোখে তাকায় মিহিরের দিকে। মিহির দেখেও না দেখার ভান করে টয়া না মানে করে বলে, সবাইকেই খাওয়াবো ভাইয়া। তাহমিদা রান্নাঘর থেকে ডাকলেন। বৃষ্টি উঠে যেতে সাব্বির ফিস করে বলল, জেরিন, যেদিন টয়া জানবে না ভাইয়া আমার কিউট শিউট নেহা বোনটাকে মন দিয়ে বসে আছে, সেদিন দেখবি মেয়েটা কষ্টে বেহুশ হয়ে পড়ে থাকবে ডাস্টবিনের কোনায়। মিহির কথাটি শুনে এসে বৃষ্টির চেয়ারে বসলো। এই সাব্বির, তুই জানলি কি করে নিখিল নেহাকে মন দিয়েছে? মিহিরের ভ্রু কুচকানো দেখে সাব্বির জেরিনের দিকে তাকায়। জেরিন হেসে বলে, ওই না মানে আমরা সেদিন। কি বল জেরিন? জেরিন ফাঁকা ঢোক গিলে সব বলে দিল। মিহির সতর্ক চোখে আশেপাশে দেখে বলল, নেহাকে কি বলে দিয়েছিস তোরা দুটাই? না ভাইয়া, শুধু আমি আর জেরিন জানি। সাব্বিরের কথায় মিহির তপ্ত শ্বাস ছাড়ল। বৃষ্টি জানলে নেহাও জানবে। দুইটার একটাই ওর জানে না শান্তি। বৃষ্টি এসে মিহিরকে নিজের চেয়ারে দেখে চোখ রাঙালো। মিহির উঠে গিয়ে আগের জায়গায় বসলো। সিঁড়ি দিয়ে নামার সময় নেহা স্পষ্ট দেখেছে নিখিল আর টয়া হেসে হেসে কথা বলছে পাশাপাশি বসে। নেহার মনটা হঠাৎই আশ্বরের মেঘে ছেয়ে গেল। মিনিট 2 সে তাকিয়ে থাকলো টয়া আর নিখিলের দিকে। নিখিলের পাশে কি টয়াকে বেশি মানায়? কথাটা নিজের কানের বেশ কয়েকবার বাজলো। নিখিলের পাশে টয়াকে বেশি মানায়। নেহা ধীর পায়ে হেঁটে আসলো টেবিলের সামনে। তাহমিদা মেয়েকে দেখেই বলল, বস, খাইয়ে দিচ্ছি আমি। নেহার অভিমানী মন মায়ের কথা শুনতে নারাজ। সকালে তো সবার সামনে বলল নিজে পারলে খা, না হয় না খেয়ে থাক, এখন এত দরদ দেখাতে হবে কেন? নেহা টেবিল থেকে একটা প্লেট উঠাতে 1 চামচ পোলাও নিল। সবগুলো পদ দেখলো, যেটা হাতে না ছুঁয়ে খাওয়া যাবে ওরকম দেখতে শুধু ডিমের কোরমাটাই নজরে পড়লো। প্লেটে একটু তুলে নিয়ে রান্নাঘরে গেল সে। তাহমিদা একবার দেখলো মেয়েকে। নেহা একটা চামচ হাতে নিয়ে ফিরল। প্লেটটা হাতে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। এখানে বসলে ওর গলা দিয়ে খাবার নামবে না। আজ নিখিলটাকে একসাথে দেখার মতো মানসিকতা এখন অন্তত নেই নেহার। পেছনে রাজবাড়ি কণ্ঠে নিখিল বলে উঠল, টেবিলে বসে খা নেহা। নেহা শুনল না, থামল না পর্যন্ত। আপন মনে হেঁটে উঠে গেল সিঁড়িতে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। মেয়েটা তেড়ামি এবার সীমা ছাড়াচ্ছে। নিখিল আবার চেঁচিয়ে পড়ল, ছোট মা, তোমার মেয়ে দিন দিন চরম বেয়াদব।
আর অবাধ্য হচ্ছে। বড়দের কথা অমান্য করে কোন সাহসে? ওকে সাবধান করে দাও, এর পরিণাম কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। নেহা শেষ সিঁড়িতে উঠল, কথাটা পুরোটার শুনেও থামিনি। রুমে ঢুকে শব্দ করে দরজা আটকে দিয়েছে। নিখিল টেবিল ছেড়ে উঠার পূর্বে তাহমিদা এসে বললেন, না খেয়ে উঠবি না নিখিল? একটা পাগলের উপর রাগ করে তুই না খেয়ে কেন থাকবি? বেশি তেজ দেখাতে কে বলেছে ওকে? যেহেতু নিজেরটা নিজেই করতে পারবে, তখন আমাদের উচিত ওকে নিয়ে না ভাবার। ছোট বাচ্চা না, ও যথেষ্ট বড় হয়েছে। ওর এসব তেজ মেনে নিবে না কেউ। আজ আসুক ওর বাবা, একদম সোজা করার অবস্থা করছি আমি। সবাই খাওয়ায় মন দিল। এখন কিছু বলে লাভ নেই, মহল গরম। নেহা কোনো রকমে খেয়ে চুপচাপ লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। প্লেট রাখতেও নিচে যায়নি। নিখিল কিছুক্ষণ পরই উপরে আসলো। নেহার রুম লক করা দেখেই মেজাজ বিগড়ে গেল ওর। মিহির পেছনে এসে দাঁড়ালো। মিহির, ওকে দরজাটা খুলতে বল একবার, চর মেরে ঠিক করে দিব। বেয়াদব, আমাকে তেজ দেখায়। মিহির বিরক্ত নিয়ে পড়ল, একদম ঠিক করেছে, ওর জায়গায় আমি থাকলে আরও বেশি কিছু করতাম। এই নিখিল, একটা কথা বলতো আমাকে, তুই কি একটা ভালো করে কথা বলতে পারিস না ওর সাথে? তখন ওরকম সারের মতো ডাকছিলি কেন? আবার কি করলি? চাচির কাছে মেয়েটাও বকা খাওয়ালি। এরকম করতে থাকলে না দেখবি একদিন ঠিকই নিহাতকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে। নিখিল আগে তর করে কাঁদছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। আর কোনোদিন যদি এই কথা মুখেও আনিস, বেশি ভালো হবে না মিহির। তাহলে ওর সাথে ভালো আচরণ কর, মিষ্টি করে কথা বলতে শেখ। টয়া হেলে দুলে চলে এসেছে নিখিল মিহিরের কাছে, পেছনে বৃষ্টি, জেরিন, সাব্বির আর রৌফ। টয়া বলল, নিখিল ভাই চলুন না, আমরা সবাই মিলে এখন গল্প করি। মিহির মনে মনে বলল, এই মেয়ের মুখটা কি কিছুক্ষণ বন্ধ রাখতে পারে না নাকি? নিখিল রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। মিহিরের উদ্দেশ্যে বলল, আমি এখন অফিসে যাব, তুইও যাবি? অপেক্ষা কর, আমি আসছি। মিহির অবাক হয়ে পড়ল, তুই তো বলেছিলি আজ আর যাবি না, তাহলে এখন? নিখিল কোনো উত্তর দিল না। বৃষ্টি নেহার রুমে লক করা দেখে চুপচাপ নিজের ঘরে গিয়ে বসলো। জেরিন রুমে যাওয়ার সময় টয়াকে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? রুমে চল। সন্ধ্যায় ঘুম ভেঙেছে নেহার। দুপুরে ওষুধ খেতে ভুলে গেছে সে। হাত ব্যথায় টনটন করছে এখন। মনে মনে এবার প্রমিসও করেছে আর কারোর উপর রাগ দেখিয়ে হাত কাটার মতো ভুল করবে না। রাতে পড়া শেষ করে সোফায় এসে হাত পা ছড়িয়ে টিভি দেখতে বসেছে নেহা। থ্রিলার মুভি দেখছে। রহস্যে টান টান মুহূর্ত। কে আসলো কে গেল এত কিছু দেখার দরকারও নেই ওর। সোফার পাশের টেবিলে একটা ডার্ক চকলেট রাখলো কেউ। টেবিলটা সামনেই ছিল। কাগজের খচখচ শব্দে না চাইতেও নেহার মনোযোগ সেদিকে গেল। প্রায় সময় নেহার জন্য চকলেট আনে সাহালাম চৌধুরী। নেহা ভেবেছে আজও তাই। সামনে থাকা ব্যক্তিকে না দেখি হাত বাড়িয়ে চকলেটটা যেই না নিতে যাবে, কেউ এসে ছো মেরে চকলেটটা নিয়ে নিল। নেহার চরম পর্যায়ে রাগ লাগলো। তার চকলেটে হাত দেওয়ার সাহস আজ অব্দি কেউ করেনি। মুখ উঠিয়ে কড়া ভাষে কিছু বলতে যাবে নিখিল, আর টয়াকে দেখে থেমে গেল নেহা। টয়া হাতে চকলেটটা নিয়ে বলল, ওয়াও, চকলেট! নিখিল ভাই, এটা কার জন্য এনেছেন? নিখিল নিজেও অবাক। টয়া যে হঠাৎ এভাবে এসে হাজির হবে ভাবতেও পারেনি। সে তো নিজেই এখনও বুঝে উঠতে পারেনি কি হলো। নেহা ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তোমার জন্যই এনেছে টয়া আপু। এমনিতেও যার তার দেয়া চকলেট আমি নিই না। কথাটা বলেই শব্দ করে পা ফেলে সেখান থেকে চলে গেল নেহা। নিখিলের কানে প্রতিধ্বনিত হচ্ছে নেহার বলার শেষ কথাটা, যার তার সাথে তুলনা করলো তাকে মেয়েটা। সিঁড়ির উপরে করিডোরে দাঁড়িয়ে এসব দেখে জেরিন বেশ ক্ষিপ্ত হয়। যতই প্রিয় খালাবনির মেয়ে হোক, তাই বলে এই মেয়ে তার ভাইয়ের সংসারে আগুন লাগাবে আর সে বসে বসে দেখবে? এটা কখনো হতে পারে না। যে কোনো মূল্যে এটাকে বিদায় করতে হবে। জেরিন পিছন ফিরতে ধাক্কা খায় সাব্বিরের সাথে। জেরিন মাথা ঘষে বলে, কি রে ভাই, তুই যেখানে সেখানে চলে এসে এভাবে মানুষের মাথা ফাটিয়ে দিতে চাস কেন? আজও এখনো বিয়ে করি নাই, মাথা ফাটাইলে পরে জামাই পাইতাম না আমি। সাব্বিরের ভাবলেশীন ভাবে বলল, তুই জামাই না পাইলেও তোরে এই বাসায় রাখতাম না জেরিন বোন। এতক্ষণ তুই যা যা বিড়বিড় করে বলছস সবই আমি শুনে ফেলেছি। আমার 23 নম্বর সত্যিকারের গার্লফ্রেন্ডের লিপস্টিক ছুঁয়ে বলছি, এক্ষেত্রে আমিও তোর সাথে সহমত। আমার নেহা বোনের ছাড়া নিখিল ভাইয়ের পাশে আমি আর কাউকে সহ্য করতে পারি না। জেরিন মুখ কুচকালো, মুখ তেতো করে বলে উঠল, ছি ছি, একটা শুভ কাজে তুই তোর গার্লফ্রেন্ডকে টেনে কাজটাই অপবিত্র করে দিলি একদম। আচ্ছা, আসল কথায় আসে,
আমরা আমাদের কাজ সফল করতে সাথে বৃষ্টি আর মিহি ভাইয়াকেও নিতে পারি, রোফটাকেও নেওয়া যেত। কিন্তু কি আর বলবো দুঃখের কথা, ভাইয়া আমার পুরো মা ভক্ত, সব কথা গিয়ে বলে দেয়। এ তো বিয়ের পরে বাসরে কি কি করলো তাও বলে দেবে মনে হয়। বিশ্বাস কর জেরিন বোন, আমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমি 3 প্যাকেট কাঁচা কফি খেয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। যেদিকে তাকাই শুধু কফির মতো তিতা অন্ধকার দেখতে পাই। জেরিন এবার কান চেপে ধরে বলল, প্লিজ এবার চুপ যা তুই। ভালো কথার মাঝে আজগুবি কথাগুলো কই পাস তুই? আল্লাহ তোর মুখে এত শক্তি দিয়ে দিছে। সর, আমি রুমে যাব। জেরিন সাব্বিরকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা ঠিক করেছে সে কিছুতেই নিখিলের ঘরে থাকবে না রাতে। যেভাবেই হোক বাবাকে বলে পরীক্ষার আগ পর্যন্ত অন্তত ওই ছেলের মুখোমুখি হবে না। পেয়েছেটা কি? চকলেট আনা হচ্ছে, আবার এনেছে ভালো কথা। দেওয়ার আর বলার মুরদ না থাকলে আনতে গেলে কেন? যখন টয়া নিয়ে নিচ্ছিল তখন বলতে পারেনি এটা নেহার জন্য এনেছি? যত সব ঢং তো শুধু নেহাকেই দেখাতে পারে, যত রাগ সব নেহার উপর। অন্যদের সাথে হেসে একদম ঢলে পড়ে যায় অসভ্য পুরুষ। নেহা একটু ভালোবেসে কথা বলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি, আর এই ছেলেকে এক ফোঁটাও দাম দিবে না নেহা। দেখাও গিয়ে পারলে এত সব নাটক অন্য কাউকে। নেহার একটা বই খুঁজে পাচ্ছে না রুমে, পুরো রুম খুঁজে ফেলেছে একদম। এবার বিরক্তিতে বলে উঠল, ধুর চাই। খাটে বসে পড়ল সে। একা তো নিখিলের উপর সে রাগ করেছে, তার উপর বই খাতাগুলোরও ভাব বেড়েছে। নেহা অনেকক্ষণ ভাবার পর মনে পড়ল বইটা নিখিলের ঘরে। নেহা ওইনা গলায় ঝুলিয়ে নিখিলের রুমের কাছে আসলো। তার ঘরে 2 ঘর পরের ঘরটা নিখিলের। নিখিলের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে সবাই। নেহা একবার ভেবেছে নক করবে, পরক্ষণই ভাবে সে কোনো অনুমতি নেবে হিসাব মতো এই ঘর তো ওর নিজেরও। বিয়ে করেছে না নিখিল, এবার ওকেও বোঝাতে হবে বউরা কি জিনিস। হাড়ে হাড়ে যদি টের না পাইয়ে দিয়েছে তো ওর নাম নেহা না। নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, এই কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না? ম্যানারলেস কোথাকার। নিখিল পুরোটা কথা নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলেছে। সে ভেবেছে টয়া হয়তো আবার চলে এসেছে। তাকে অবাক করে দিয়ে নেহা গমগমে কণ্ঠে বলল, নামমাত্র বউদের অনুমতি নিতে হয় না মিস্টার নিখিল মেহমেদ চৌধুরী। নেহার কথায় যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহার মুখে নিজের নাম শুনে। নিখিল ল্যাপটপ বন্ধ করে খাট থেকে নেমে আসে। নেহা একবারের জন্য তাকায় না তার দিকে। নিখিল বেশ বুঝতে পারছে রাগের কারণ। নেহা এদিক ওদিক তাকায় বইটা খুঁজতে। আশেপাশে না পেয়ে নিখিলকে জিজ্ঞেস করে, আমার বইটা এই রুমে ছিল, ওইটা নিতেই এসেছি। দিয়ে দেন চলে যাই, আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। নিখিলের কপালে ভাঁজ পড়ে। তাই তো সে বলে নেহা কেন এসেছে? এই মেয়ে তো যেচে আসার মানুষ না। নিখিল পকেটে হাত রেখে নেহার সামনে দেয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায়। তার তীক্ষ্ণ দৃষ্টি নেহার ব্যতিব্যস্ত মুখের উপর। দিতে পারি একটা শর্তে। নেহা তাকায় নিখিলের দিকে। কালো রঙের টি শার্ট পরে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন অতিশয় আকর্ষণীয় পুরুষ। নেহা মনের অগোচরে একবার আওড়ায় এই মানুষটি শুধু তার, একান্তই তার ব্যক্তিগত পুরুষ। নেহা নিজের ভাবনায় বিরক্ত হয়। সে একপাক্ষিক সব কিছু কেন ভেবে বসে বারবার। মানুষটি তো কখনো তাকে নিজের ভাবে না, তবে সে কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? চোখগুলো অবাধ্যের ন্যায় কেন বারবার এই পুরুষটিকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে। নেহা চোখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। নিখিল তা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার মানে তার বউটাও দেখে অপলক মুগ্ধ নয়নে। কিন্তু কেন নেহা কি তাকে পছন্দ করা শুরু করেছে? নিখিলের ভাবনা আর এগোতে দেয় না নেহা। তার মধ্যেই বলে, বলুন কি শর্ত? তবে কোনো অযৌক্তিক শর্ত মানতে পারবো না আমি। নিখিল 2 কদম এগিয়ে আসে নেহার দিকে। নেহা পিছায় না। নিখিল প্রশ্ন করে, এখন দেখছি বেশ কথা বলতে শিখেছিস, এখন বুঝি আমাকে আর ভয় পাস না? নেহা মৃদু হাসলো। ভীষণ কষ্টে হাসিটা বের করেছে মনে হয়। আমি আপনাকে আগেও ভয় পেতাম না, এখনো পাই না। সবার ধারণা তুই আমাকে ভয় পাস, তাই সবার সাথে চোটপাট দেখালেও আমার সামনে চুপ থাকতি। নেহা সেকেন্ড 2 তাকিয়ে আবার বলল, আপনি কি ভাবতেন নিখিল ভাই? নিখিল চুপ রইল। নেহার চোখে মুখে অন্য কিছু আছে যা সে পড়তে চাইছে, কিন্তু নেহা তা আড়াল করতে চাইছে। কিন্তু কেন? নেহা আবার হাসলো, তবে এই হাসিটা পূর্বের চেয়ে দীর্ঘ সময়ে। নেহা হেসেই বলল, যদি আপনার ধারণাও একই হয় তবে আমি বলবো আপনি ভীষণ বোকা। আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন একজন মানুষ নিখিল ভাই।
তবে একটা কথা জানেন তো, মানুষ কখনো সব দিক দিয়ে নিখুঁত হয় না, তেমন আপনিও একটা দিক থেকে দুর্বল। আমার মতে সে দিকটাই আপনি মস্ত বড় একটা বোকা। মানুষের চোখ পড়তে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজার হাজার ভালো লাগার অনুরক্তি বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রোজ রোজ নিজেকে ভিন্ন রূপে আপনার সামনে সমর্পণ করেছে, সেটা দেখতে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজারটা হার স্বীকার করার মানে বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রাগ, অনুরাগ, অভিমান বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের তিলে তিলে গড়ে তোলা নিজস্ব জগতের সবগুলো রঙিন বসন্ত বিরাজ করে আপনার মাঝে, সেটাও বুঝতে ব্যর্থ আপনি। নিখিল মানে কি জানেন নিখিল ভাই? সমগ্র জগৎ বা এই সমস্ত পৃথিবীটা। কিন্তু একটা মানুষের গোটা পৃথিবী আপনি। সে নিজেকে হারিয়েছে আপনার মাঝে, তবুও নিজের মধ্যে থেকে তাকে খুঁজে পেতে ব্যর্থ আপনি। নেহা চলে যেতে পা বাড়ল। এখানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও অনেক কিছুই বলে ফেলবে। সবসময় চাইলেও অনুভূতি প্রকাশ করা যায় না, করা উচিতও না। অনুভূতি তার কাছে প্রকাশ করা উচিত যে সেটা যথাযথ সম্মান দেবে। ভালোবাসা জিনিসটা সুন্দর। নেহার কাছে তার ভালোবাসাটা পবিত্র, অতিশয় যত্নে রাখা কিছু। এর অপমান কেউ করুক সেটা সে মানতে পারবে না। যদি নিখিল ভাইয়ের মনে তাকে নিয়ে কিছু একটা কোনোদিন জন্মায় তখন সে বলবে। যদি সময়টা কোনোদিন আসে তবুও কারো দুয়ারে ভালোবাসা ঠেলে নিজের ভাগে তাচ্ছিল্য নিতে রাজি না। অন্যের ভাগের ভালোবাসা দয়া হিসেবে নিতে রাজি না, কখনো না। নিখিল এতক্ষণ যাবৎ নেহার কথা শুনেই নিজেই থাওয়া মেরে গেছে। কি বলল মেয়েটা? নিখিল মেহমেদ চৌধুরী ভুলগুলো ধরিয়ে দিল। মুখের উপর বলল সে বোকা। কোনোদিন যে মেয়ে চোখ তুলে কথা বলেনি, সে তাকে মুখের উপর এতগুলো কথা বলল। কেন বলল? কোন ভিত্তিতে বলল? কাকে বুঝতে ব্যর্থ নিখিল? তাকে তো জানতেই হবে। নিখিলের কণ্ঠে কোনো তেজ নেই। সে খুব স্বাভাবিক শান্ত সুরে জিজ্ঞেস করল, কাকে বুঝতে আমি এতটা ব্যর্থ নিহারিকা? কার কথা বলছিস তুই? তার নামটা বলে এখান থেকে যাবি, তার আগে না। নিখিলের শান্ত সুর তবু কেঁপে উঠল নেহা। এই প্রশ্নের উত্তর তো নেহা দিবে না, মরে গেলেও না। নিখিলের কথা অগ্রাহ্য করে পা বাড়ালো নেহা। ঠিক সেই মুহূর্তে নেহার হাত চেপে ধরল নিখিল। এই নিয়ে দুইবার নেহার হাত ধরেছে নিখিল। আগের বার কোনো অধিকার ছাড়া, আজ অধিকার নিয়ে। নিখিল বরাবরই দূরত্ব বজায় রাখত। শুধু তার ক্ষেত্রে না, সবার জন্যই রুলস বজায় রাখে নিখিল। তার এই ডিসেন্ট ম্যানার্সগুলো তাকে আরও আকর্ষণীয় করে তোলে সবার মাঝে। এতগুলো কথা বললি আমার নামে, এখন জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন নেহা? নেহা উত্তর দেয় না। নিখিল নেহার কথার মাঝেই উপস্থিত হয় টয়া। নিখিলের দরজাটা হাট করে খোলা। নেহাকে নিখিলের ঘরে আসতে দেখেছিল টয়া। এখনও বের হচ্ছে না দেখে মনের ভিতর খচখচ করছিল, তাই চলে এসেছে দেখতে। টয়া উৎকণ্ঠায় মৃদু চেঁচিয়ে পড়ল, নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে কি করছো? সেই কখন দেখলাম এসেছো। টয়ারও চমকালো নেহা নিখিলকে এতটা কাছাকাছি দেখে। টয়ার কণ্ঠ শুনেই নেহার হাত ছেড়ে দিয়েছিল নিখিল। নিখিল টয়াকে পাত্তা না দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তোর বই আলমারির ভিতর রাখা, খুলে তারপর নিয়ে যা। নেহা কিছু না বলে আলমারির হাতলে হাত রাখলো। ফের টয়া বলে উঠল, নেহা, তুমি যে নিখিল ভাইয়ের আলমারিতে হাত দিয়েছো, এতে নিখিল ভাই রাগ করবে না? আর আমি তো তখন দেখলাম তুমি অনুমতিবিহীন রুমে ঢুকেছো, এতেও কি নিখিল ভাই রাগ করেনি? তুমি জানো না নিখিল ভাই তার জিনিসে হাত দেওয়া পছন্দ করে না? তিনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে। নেহার মেজাজ এতটা হয়তো আগে কোনোদিন খারাপ হয়নি। টয়াকে যথাসম্ভব সম্মান করে, তা আত্মীয় হোক বা অন্য মানুষ হিসাবে। কিন্তু এখন মেয়েটা সত্যি বাড়াবাড়ি করছে। শুধু নিখিলের প্রতি তীব্র অভিমান থেকে সে বিয়ের কথাটা টয়াকে বলছে না। না হয় এই মেয়ের মুখে ঝামা ঘষে দিত। নেহা আলমারির হাতল ছেড়ে সোজা হয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। টয়ার চোখের দিকে তাকিয়ে পুরো দম নিয়ে পড়ল, না, আমার অনুমতি লাগে না টয়া আপু। তুমি এই বাড়িতে একটা পরিচয়ে থাকো, আর আমি দুইটা পরিচয়ে, আর দুইটাই খুব ভিআইপি বুঝলে। আমি চাইলে যখন তখন যা খুশি করতে পারি, যেটা সবাই পারে না। নিখিলের ভাইয়ের আলমারি কেন, তার পরিহিত শার্ট, প্যান্ট, ঘড়ি, ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নিখিল ভাইয়ের
কলিজায় হাত দেওয়ার অধিকারও আমার আছে, যা তোমার নেই। বুঝতে পারছো তো পার্থক্যটা? অন্যের সাথে আমাকে একদম মেলাবে না বলে দিলাম। অন্যরা যা পারে না আমি তা পারি, তাই অনুমতি লাগে না। নিখিল আজ অবাকের উপর অবাক হচ্ছে, তবে এখন বেশ ভালো লাগছে তার। নিখিল মনে মনে দোয়া করছে যাতে নেহা রেগে গিয়ে বিয়ের কথাটা বলে দেয়, তাতে অন্তত এই মেয়ের থেকে তার মুক্তি মিলবে। বিয়ের কথা জানাজানি হলে তা সে সামলে নেবে, কিন্তু মেয়ে মানুষ সামলানো তার কর্ম নয়। কিন্তু না, এই মেয়ে তো তা বলবে না। নেহা আলমারিটা খুলল, এক টানে তার হাত ভিতরে দিল। টয়া আবার বলে উঠল, নিখিল ভাইয়ের আলমারিতে শাড়ি? নেহা নিজেও তাকালো ভ্রুকুচকে, কারণ তার নিজের জামা কাপড় তো এ ঘরে আনেনি। তবে এটা কার? শাড়ি একটা না আরও আছে। নেহা দেখেও কিছু বলল না, বইটা হাতে নিল। টয়াকে জ্বালানোর একটা মুখ্যম সুযোগ। নেহা শাড়িটা হাতে নিয়ে নিল, সাদা পাড়ের আকাশি রঙা একটা শাড়ি। পুরোটা শাড়িতে মেঘ আর তারার শেপে হাতের কাজ করা। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো কেউ কাস্টমাইজ করে খুব যত্ন সহকারে বানিয়েছে। কিন্তু নিখিল ভাই এটা কার জন্য আনলো? নেহা টয়ার দিকে তাকিয়ে পড়ল, আরে টয়া আপু, তুমি দেখছি কিছুই জানো না। এটা তো নিখিল ভাই তার প্রেমিকার জন্য এনেছে। নিখিল ভাইয়ের প্রেমিকা ভীষণ সুন্দরী, কি বলবো তোমায়। আমরা সব ভাই বোন তো তাকে দেখে একদম হাঁ হয়ে গিয়েছিলাম। কিন্তু একটা সমস্যা আছে বুঝলে, বড় মা কিছুই জানে না। আবার বড় মা মাঝে মধ্যে এসে নিখিল ভাইয়ের আলমারি গুছিয়ে দেয়। ভাইয়া তাই শাড়িটা লুকিয়ে রাখতে আমার কাছে দেবে বলে রুমে ডেকে এনেছে। আফটার অল আমি ভাইয়ার সবচেয়ে প্রিয় আদরের ছোট চাচাতো বোন, কিনা আমাকেই বেশি ভরসা করে, তাই না নিখিল ভাই? নেহা নিখিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। নিখিল চোখ কটমট করে নেহার দিকে তাকায়। উপায়ন্তর না পেয়ে নেহার কথার উপর নিচ মাথা নাড়ায়। টয়ার চোখ টলমল করে উঠল। নিখিলেরও গার্লফ্রেন্ড আছে? কথাটা আর ভাবতে পারল না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, তা দাঁড়িয়েছিস কেন? যা, নেহা শাড়িটা নিয়ে চলে যা, মা এসে আবার দেখে ফেলবে। নেহা পড়ল মহা সমস্যা, বলতেও পারছে না। আরে ভাই, তোমার প্রেমিকার শাড়ি আমি কেন নিব? কোন দুঃখে নেব? আমার কি শাড়ির অভাব পড়েছে নাকি? যত সব। নেহার আগে গটগট করতে করতে চলে গেল। টয়াও চলে গেল। মেয়েটা পুরো কেঁদে দিয়েছে, তবুও হার মানার পাত্রী টয়া নয়। দরকার পড়লে নিখিলের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ করিয়ে দিবে, তবুও নিখিলকে তার চাই। নেহা নিজের আলমারির ভিতরে শাড়িটা ছুঁড়ে ফেলল, পর মুহূর্তেই কেঁদে দিল। সে তো মজা করে বলেছে প্রেমিকা আছে, কিন্তু সত্যি সত্যি আছে এটা তো সে নিজেও মানতে পারছে না। বৃষ্টির রুমে বসে বসে যুক্তি করছে জেরিন সাব্বির। ওরা কালকে যে করেই হোক ঘুরতে যাবে। নেহা নিখিলের মাঝে একটু ভাব করাতেই হবে। বৃষ্টি নেহার কথা ভেবে রাজি হয়, তবে তার ভাই কতটুকু কি করবে সে জানে না। সবাই রাতের খাবার খেতে নিচে নামলো। আজ রাত 10টা বেজে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যে খেয়ে নেয়, তবে আজ মাহফুজ চৌধুরী আর শহীদুল চৌধুরী দেরিতে ফিরেছেন, তাই খাবার টেবিলেও সবাই আসলো দেরিতে। নেহা তো খাবে না আজকে, কিছুতেই না। সকালে তাকে অপমান করা একটু হাত কেটেছে বলে তাকে সবাই মিলে বকা দিল। কেন, তার কি কোনো মূল্য নেই নাকি? তাকে কেউ দাম দেয় না? নিজের মা সাপোর্ট করে ওই নিখিলকে, এই কষ্ট কই রাখবে নেহা? নিখিল নেহার রুমে এসে নেহাকে বলল, 5 মিনিটের ভিতরে রেডি হয়ে রুমে আসবি। আমি আপনার কথা শুনতে যাব কোন সুখে? তোকে যদি বলি তোকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাব, তবে তুই যাবি আমার সাথে? নেহা চোখ বড় বড় করে তাকালো। আল্লাহ, কী সব শুনছে সে? নিখিল ভাই তাকে লং ড্রাইভে নিতে চায়? নিশ্চিত এটা তার মনের ভুল না হয় ভ্রম। নিখিল আবার বলল, তুই রাজি না হলেও এখন আমার সাথে যেতে হবে তোকে। ছোট মাকে বলছি, আমি দেখি না গিয়ে কিভাবে থাকিস তুই। নেহা কিছুটা অবাক হলো। নিখিল ভাই দুপুরে ঘটনার জন্য তাকে বকাও দেয়নি না, একবারও রাগ দেখিয়ে কথা বলেছে। কি চলছে এই লোকের মনে? হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এতগুলো কথা নেহা তাকে শুনিয়েছে, তবুও চুপচাপ। নিশ্চিত ভুলিয়ে বালিয়ে বাইরে নিয়ে পরে নেহাকে কষিয়ে 2-4টা চড় লাগাবে। নেহা যাবে না, এই লোকের বিশ্বাস নেই। নেহা এবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। দুনিয়া উল্টে যাক, আর শোয়া থেকে উঠবে না কিছুতেই। কিছুক্ষণ পর ঠিক তাহমিদা বেগম এসে নেহার রুমে হাজির। নেহার ঘুমটাও আজ তার সাথে বেইমানি করছে। নেহাকে দেখে নেহার মা বলল, নেহা উঠ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। নেহা নড়ল না পর্যন্ত। তাহমিদা বেগম দুরন্ত মেয়ে ছলচাতুরি ধরতে বেশি সময় নিলেন না। কাঁথা গলিয়ে নেহার হাত টেনে বসিয়ে দিলেন।
নেহা ধরা পড়ে কাঁথা নিচেই মুখ লুকালো। তাহমিদা বেগমের একটাই সন্তান নেহা। যতই দুষ্টুমি করুক, সারাদিন যত বকা দেখ না কেন, মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটা একমাত্র তিনি আর তার আল্লাহ জানেন। নেহার জন্ম হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পর। তারপর আর কোনো সন্তান হয়নি তার। মেয়েটা তার কাছে কি তিনি শুধু জানেন। পুরো পৃথিবী একপাশে তো মেয়ে একপাশে। মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারেন তিনি। নিখিলের সাথে বিয়ের সম্বন্ধে রাজি হওয়ার অন্যতম কারণ মেয়েটা সারা জীবন একই বাড়িতে তার চোখের সামনে থাকবে। এর থেকে বেশি পাওয়া একজন মায়ের কাছে আর কি হতে পারে? এভাবে ছেলে মানসিক করছিস কেন নেহা? এভাবে সংসার করা যায় নাকি বোকা মেয়ে? নেহা জোড়া চোখে একবার মায়ের দিকে তাকালো। নিশ্চিত নিখিলটা তার মাকে উল্টো পাল্টা কান পড়া দিয়েছে। বদলোক। সংসারের স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। তাই বলে তুই নিখিলের সাথে কথা বলা বন্ধ করে দিবি? রুম আলাদা করে দিবি? এটা কেমন কথা? নেহা যেন আকাশ থেকে পড়ল। সে রুম আলাদা করেছে, কথা বলা বন্ধ করেছে? কি মৃত্যুক লোক এসব বলেছে তার মাকে? সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই নেহা। এরা সুচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বের হয়। আমার নজরে কিন্তু কোনো কিছু এড়ায় না। বয়স কম হয়নি আমার। সামান্য বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে নিলে অন্য মানুষেরা এতে সুযোগ পায় বেশি। বড় হয়েছিস, এবার নিজেটা বুঝিয়ে নিতে শিখ। যা, নিখিল নিচে অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ঘুরে আয়। তাহমিদা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। তৃতীয় ব্যক্তি কথাটা ভেবেই নেহার ভিতরটা মোচড় দিয়ে উঠল। তাদের সম্পর্কিত সে নিজেই তৃতীয় ব্যক্তি। নিখিল ভাই তো তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কোনো ভাগ্যবতী রমণীকে। কেউ হাজার চেষ্টা করেও পায় না, কেউ আবার না চাইতেও পেয়ে যায়। দুনিয়ার নিয়ম নীতিগুলো এত কঠিন, এত নিষ্ঠুরতম কেন? নেহা কোনো রকম একটা 3 পিস পরে বের হয়। চুলগুলো ঠিকমতো আঁচড়ায়নি, একটা কাঁঠা দিয়ে কোনো রকম আটকে নিয়েছে। নেহা নিচে অবাক হয়। নিখিল পুরো সেজে গুজে ফুলবাবু সেজে এসেছে। আজব লোক, এত ভাব মারার কি আছে? মনে হয়তো বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফুলা মুখ দেখে একবার তাহমিদা বেগমকে যে ঠেলে পাঠিয়েছে ঠিক বুঝল নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজে এসেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? না, পারলাম না। আমার মতো পেতনির সাথে যেতে কে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই পারেন। আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। কথায় কথায় এভাবে রেগে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল। বিরক্তিকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো কোথাও একটা। গাড়ি থেমে যাওয়াও নেহা নিজেও এবার মাথা তুলে দেখল। নিখিল নিজে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। কেন? মাঝ রাস্তায় আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার? হ্যাঁ। নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙের বাতি দিয়ে সাজানো মনে হয়। কোনো মজার বড় কথা, মেলা হচ্ছে রাতের বেলাতেও মানুষের অভাব নেই। নেহা চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছে ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামে মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপ টারাপ সব দৌড়ে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটাও পড়ে গেছে। সে ভুলেই গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে। নেহা ব্যস্ত মুগ্ধ নয়নে রং বেরঙের জিনিসগুলো দেখতে। সেদিকে পা বাড়াতে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে থামিয়ে দিল। নিজের কাজে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে ওঠে, একা একা যাওয়ার চিন্তাও করবি না। তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছা আমার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোন কানে ধরল। ওপাশ থেকে মিহির বলল, কি রে, ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা তুই এই রাত বিরাতে এমন জিনিসের লোকেশন চাস কি বলবো? ফ্রিতে কামলা পেয়েছিস আমাকে। শোন, আমার বউয়ের জন্য গিফট কিনে আনবি, না হয় পরের বার আর কোনো সাহায্য তোকে আমি করব না। তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য কিছু নিবে আর বৃষ্টির জন্য নিবে, এটা হতেই পারে না। যা যা, তোরই সময়। কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না, বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের। তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই। বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ার নজর দেখলেন মনোযোগ সহকারে। তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বসলেন,
টয়া খাচ্ছ না কেন? কারো অপেক্ষা করছো নাকি? টয়া থতমত খেলো, কিছুটা আমতা আমতা করে বলল, না মানে আন্টি, নেহা আর নিখিল ভাই কি খাবে না? তাদেরকে দেখছি না যে। না, তারা দুজন বাইরে একটু ঘুরতে গিয়েছে। তাহমিদের অতি শান্ত কণ্ঠ। টয়া অবাক হলো, কিছুটা রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়ে মহিলা এত শান্তভাবে কথা কি করে বলছেন। সাব্বির বলে উঠল, আরে টয়া, তুমি বুঝছো না এখনো? তখনকার কথা মনে আছে তো? তোমার শাড়ি আর আলমারি। টয়া বুঝলো সাব্বিরের কথা, সে মাথা নাড়ল। সাব্বির আবার বলল, ওই শাড়ির মালিকের কাছে গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটা একই, ওকে বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেরিন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারল, কাহিনী কি জানার জন্য। সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুজন 500 দে, সব বলবো। ওফ, কি সিন থা। জেরিন বৃষ্টি বলল, দিব আগে বল। নিখিল মোবাইল পকেটে রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিজ থেকে ওড়না টেনে ঘোমটা দিয়ে দিল। নেহা খুশি হলেও তা প্রকাশ করল না। নিখিল নেহার হাতের দিকে তাকালো। স্বর্ণের চুড়ি দুটি জলঝল করছে, এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ, ফর্সা ত্বকে সোনালি রংটা ফুটেছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবদ্ধ করেই বলল, তোর হাত ধরে হাঁটি নিহারিকা। নেহা চমকালো, নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে, এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবার বলল, অনুমতি দিবি না? নেহা বাকরুদ্ধ, স্তব্ধ, কি বলবে এখন। নিখিল নেহার মুখের দিকে হাসলো, নিজ থেকে হাত ধরল নেহা। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীরে খেলে গেল মৃদু কম্পন, নিজেকে কেমন অসার অসার লাগছে। মনে হচ্ছে দুর্বলতায় নেতিয়ে পড়বে শরীর। এ কি অধীর সুখের ফল, নাকি অবিশ্বাস্য কাণ্ডও নিতে পারেনি মস্তিষ্ক? কি খাবি বল? এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। ফ্লার্ট করা শিখেছেন আপনি। নিখিল বলল, ওখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপি পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারল না। দুপুরে অল্প খাওয়ায় খিদেটাও বেশ বেড়েছে। পেটের ভেতরটা কেমন খাবারের কথা শুনেই চনমনে হয়ে উঠেছে। নিখিল ঠিক বুঝে শুনে তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচে মাথা নেড়ে বুঝলো সে খাবে। দোকানের একপাশে দাঁড়িয়েছে দুজন, ভিড়। নেহাত মন্দ নয় এখানে। নেহা হাত বাড়িয়েছে দোকানির নিকট। নিখিল নিজের হাতে নিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলিপি। নেহা তাদেরকে ঠোঁট উল্টালো। নিখিল আরেক হাতের আঙুলের সাহায্যে নেহার নাকের উপর টোকা মেরে পড়ল, চল, ওদিকে এদিকে বেশি মানুষ। নেহার বাম হাতের উপর নিখিল প্যাকেটটা রাখলো। নিজের হাত টিস্যু নিয়ে তাতে জিলিপি ধরে নেহার মুখের কাছে দিয়ে বলল, এবার খা। নিজের হাতে খাবি কম, ছড়াবি বেশি। আবার এক হাত তো আগেই আহত করে রেখেছিস, রস লাগিয়ে সর্বনাশটা না করে খেয়ে নে। নেহা কথা না বাড়িয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই নিখিল সযত্নে নেহার মুখ মুছিয়ে নিল। নেহার কাছে আজকে এই নিখিল মেহমে চৌধুরী খুব অচেনা, কোনো অন্য ধাঁচের নতুন মানুষ, যে নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে, তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরচেনা নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সব কিছু দেখল ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি নিখিল। চল, সবার জন্য কিছু কিনে নে। কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি? নেহা মিনমিন করে বলল, সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোমার মতো মাথা মোটা তো আমি সবাইকে নিয়ে আসি, সাথে ওই টয়াটাও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে। মা, বড় মা, মেজো মায়ের জন্য নিয়েছে। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। তুই নিজের জন্য কিছু নিলি না কেন? আমার তো কিছুই লাগবে না, সব কিছুই তো আছে আমার, বেশি কিনে কি করব? নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে চলে আসলো। নেহা পিছনের সিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে উঠার আগেই নিখিল আবার আসলো, নেহাকে বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার এদিকে ঘুম পেয়েছে, রাতও তো অনেক বাজে, আর ওনাকে দেখো রঙে ধরেছে। নেহা বিনা বাক্যে চোখ বন্ধ করলো। এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোড়া পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট, কোনো ব্র্যান্ড বাদ রাখেনি। কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। ইটস ফর ইউ, অবুজ পাখি।
নেহা এবার তোড়া হাতে নিয়ে বলল, এই এক মিনিট, অবুঝ পাখিটা আবার কে? আপনার মতলব কি বলুন তো? আমার সাথে এত ভালো ব্যবহার করছেন কেন? নাকি আপনার প্রেমিকা আপনাকে ছ্যাঁকা দিয়েছে তাই আমাকে সব দিয়ে পটাতে চাচ্ছেন? নেহা ভ্রুযুগল নাচিয়ে জিজ্ঞেস করলো। নেহা হতাশ কণ্ঠে বলল, আপনার জন্য আমার এক বালতি সমপরিমাণ কষ্ট হচ্ছে। আপনার মতো একজনকে যে রমণী ছ্যাঁকা দিল তাকে দেখার অনেক স্বাদ জেগেছে আমার। নিখিল বিরক্ত নিয়ে বলল। মাথা মোটা। নেহা গাড়িতে উঠে নিখিলকে আর পাত্তা দেয়নি। সে মনের সুখে চকলেট খাচ্ছে। নিখিল ড্রাইভ করার ফাঁকে দেখছে নেহাকে। মেয়েটা ক্ষণে ক্ষণে এক এক রূপ নিয়ে হাজির হয়, কখনো অনেক বুঝতার, আবার কখনো একটা বাচ্চা। নেহা ঘুমে বিভোর, হাতে একটা অর্ধেক খাওয়া চকলেট কিছুটা মেল্ট হয়ে হাতে লেগেছে, ঠোঁটের কোণেও কিছুটা লেগে আছে। বাড়ির কাছে এসেই গাড়ি থামলো ওদের। নিখিল টিস্যু দিয়ে নেহার হাত মুখ পরিষ্কার করলো। নেহার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে গভীর চুম্বন দিল, বিড়বিড় করে বলল, তোমাকে দেওয়া আমার ভালোবাসার দ্বিতীয় স্পর্শ এটা। নক্ষত্রের রাত, শুধু তোমাকে জানিয়ে দেওয়ার অপেক্ষায়। সকাল সকাল সাবিরের রুমে এক প্রকার হামলা দিয়েছে জেরিনার বৃষ্টি। নেহার সাথে দেখা হয়নি, সকালে মহারানী নিশ্চিত ঘুমোচ্ছে। পরে পরে তাদেরকে একটু বলেও গেল না। একা একা রাতের বেলা রোমান্টিক ডেটে গিয়েছে মহিলা। আজ একবার সামনে পাক, ওর ক্লাস তো পরে নিবে, আগে সাব্বিরের সাথে বোঝাপড়াটা করে নিতে হবে। রাতের বেলা দুজনের থেকে টাকা নিয়েছে, কিন্তু কাহিনী বলেনি। কি বজ্জাত হয়েছে ছেলেটা। জেরিন দরজায় এলো পাথারি ধাক্কা দিচ্ছে আর বলছে, সাব্বিরা, আজকে যদি তুই দরজা না খুলিস তো বেশি ভালো হবে না বলে দিচ্ছি। তোর গার্লফ্রেন্ড গোডাউনে আগুন লাগাবো আমি। টাকা মেরে খাওয়ার ধান্দা করলে মস্ত বড় ভুল ধারণা হবে তোর। এই জেরিনের টাকা মেরে কেউ শান্তি পায় নাই বলছি। আর তুই চিরকুমার থাকবি, বউ জুটবে না তোর। বেচারা বৃষ্টি কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। জেরিনাপুর গলা না ফাটা বাঁশ মাস শুনতে পেলে এখন তিনজনকেই লাগাবে উত্তম মধ্যম। বৃষ্টি কণ্ঠে খাদে নামিয়ে বলে, আপু আসতে বলো, মা শুনতে পেলে সকাল সকাল কেলানি খেতে হবে। তার উপর আমি পড়া থেকে উঠে এসেছি। জেরিন সোনার পাত্রী নয়, শেষে হার মানল সাপি। দরজার হাতল ধরে ঘুমু ঘুমু চোখে বের হলো। হাই তুলতে তুলতে বলল, বোন, তুই কি বিয়ে না করে যাওয়ার আগ পর্যন্ত আমাকে শান্তি দিবি না? তোর সেমিস্টারে সুমন্তর করে আর একদিন পর পরীক্ষা এনে দিয়ে তোর পড়াশোনা শেষ করে দিতে পারলে শান্তি লাগতো আমার। মাস্টার্স গিয়ে শ্বশুরবাড়িতে হাড়ি পাতিলের সাথে করতে। জেরিনও ওর কথা কানেই তুলল না যেন। ছেলে রুমে ঢুকে পড়ল। বৃষ্টি জেরিন সাবিরের খাটে আইস করে বসলো। সাব্বির তড়িঘড়ি করে পড়ল, দাঁড়া অন্তত ব্রাশটা করে আসি। জেরিন নাকচ করে পড়ল, তুই 5 হাত দূর থেকে কথা বল, তাহলেই হবে। গন্ধটন্ধ আসতে পারবে না। বৃষ্টি নাক কুচকালো। সাব্বির বলল, তুই তো অসামাজিক কেন রে জেরিন বোন? সাবির গতকালকে টয়া আর নেহার কথা বলার সবটুকু বলে দিল। বৃষ্টি তেতিয়ে উঠল, বিরস মুখে পড়ল, আমার ভাইটা এমন হইল কবে থেকে? নিজের বোর্ডে একজন এসে বলছে রুমে ঢুকেছো কেন? সে কিছু বলবে না? এ কেমন কথা? সত্যি ভাইয়ার এইসব লুকাচুপি খেলাটা এখন আবার বিরক্ত লাগছে। নেহা ঘুম থেকে উঠে ছোটখাটো একটা চিৎকার মারল। নিখিল উড়ে এসে একদম ওর মুখ চেপে ধরল। নেহা অনবরত চোখের পাপড়ি ঝাপটাচ্ছে। এমনিতেও ওর হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল, তার উপর এই ছেলে এত কাছে চলে আসলো কেন? এবার কি হবে? নিখিলের চোখে মুখে বিরক্তি, দাঁতে দাঁত চেপে বলে, কি সমস্যা? যখন তখন এভাবে চিল্লাতে থাকোস কেন? এখানে কি সকাল সকাল ভূত এসেছে নাকি ডাকাত? নেহা চোখ খিচে বন্ধ করে ফেলেছে। নিখিল সদ্য গোসল সেরে এসেছে, পরনে বলতে শুধু একটা প্যান্ট। ঘুম থেকে উঠে খালি গায়ে নিখিলকে দেখেই কোনো কিছু চিন্তা না করেই চিৎকার দিয়েছে। নিখিল নেহার একদম কাছে এসে ওর মুখ চেপে ধরেছে। নেহার এবার শ্বাস আটকে আসার উপক্রম। নিখিলের থেকে বেশি আসা মন মাতানো ঘ্রাণটা এবার নিজেকে অসার মনে হচ্ছে। নেহা হাত ছাড়ানোর জন্য শব্দ করতে থাকে। নিখিল বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নেয়। নেহা কয়েকবার শ্বাস নিয়ে কাপা কণ্ঠে বলে, দূরে সরুন নিখিল ভাই। নিখিল সরল না, উল্টো আরও একটু এগিয়ে আসলো। নেহা ভয় পেয়ে পিছিয়ে গেল। নিখিল নেহার অবস্থা দেখে হাসি পেয়ে গেল। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে বলে উঠল, আমাকে এভাবে দেখার অভ্যাস করে নে নেহা, রোজ রোজই তো দেখতে হবে। আর এত রিয়্যাক্ট করার কি আছে? আমি তো পরপুরুষ নই, তোর নিজেরই বিয়ে করা স্বামী। নিখিল উঠে গিয়ে আবার আয়নার সামনে দাঁড়ালো।
চুলে জেল লাগাতে ব্যস্ত হলো। এদিকে পরপর দুইটা কথা বলে বিমূঢ় করে রেখে গেছে এক রমণীকে। নেহা তপ্তা হয়ে বসে আছে, কানে বাজছে নিখিলের বলা কথা, আমি পরপুরুষ নই, তোরই বিয়ে করার স্বামী। স্বামী শব্দটা যেন কিছু একটা আছে, তীব্র অধিকার বোধ কিংবা একটা মানুষের সব কিছুতেই অধিপত্য পাওয়ার চাবিকাঠি। নেহার মনটা চট করেই ভালো হয়ে গেল। সে ভুলে গেল নিখিল অন্য কাউকে ভালোবাসে ওসব ধারণা। তার মন শুধু বলল, নিখিল তোর, সে তো তোর স্বামী। নেহার মুখের হাসিটা আড়াল হলো না আজ। সে হেসেই রুম থেকে বেরিয়ে গেল। নেহাকে যাওয়ার সময় দেখলো একবার নিখিল। নেহা বেরিয়ে গেল। আনমনে হাঁটার ফলে খেলো এক ধাক্কা, তাও চারটার সাথে না, স্বয়ং টয়ার সাথে। নেহার মেজাজ খারাপ হতে আর কি লাগে। নেহা পুরোই এলোমেলো, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ফুলা ফুলা চোখ। নেহাকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। টয়া ভ্রুজোড়া কুঁচকে রেখেছে। নেহা পাশ কাটিয়ে যাবে ভেবে নিয়েছে। সকাল সকাল মুড নষ্ট করার কোনো মানেই হয় না। নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে রাতে ছিলে? নেহার বিরক্তির সীমা একবার আকাশ ছুঁইছে। নেহা তার জামাইয়ের সাথে ঘুমিয়েছে, তাতে টয়ার কি? নেহার রাগ ফুটে উঠেছে চোখ মুখে। আজকে এই মেয়েকে একদম খুন করে ফেলবে। শুধুমাত্র আত্মীয় বলে নিখিল ভাইয়ের সাথে ঢলাঢুলি করাটা সহ্য করেছে, তাই বলি কি মাথা কিনে নিয়েছে নাকি? নেহাকে চিনে না তো? এই মেয়ে এ পর্যন্ত কতজনের মাথা ফাটিয়েছে তা শুধু বৃষ্টি জানে। জেরিন বৃষ্টি তখনই সাপিরের রুম থেকে বেরিয়েছে। নেহা টয়াকে মুখোমুখি দেখেই দুজন দৌড়ে আসে। বৃষ্টি ভয় পেয়ে গেছে নেহার চোখ মুখ দেখে। জেরিন বলে উঠল, কিরে তোরা দুজন এখানে কি করছিস? যে যার কাজে যা। টয়া আবার বলে উঠল, নেহাকে দেখলাম নিখিল ভাইয়ের রুম থেকে আসলো, জিজ্ঞেস করলাম, তো উত্তর তো দিলই না। বড়দের কথার উত্তর দিতে হয় সেটা নেহা কি জানে না? কেমন অভদ্র হয়ে যাচ্ছে। নিখিল ভাই ঠিকই করে, ওকে কড়া করে কথা শোনাই। নেহা এবার নিয়ন্ত্রণ হারিয়ে বসে হাত উঠায় টয়াকে কষিয়ে একটা চড় মারার জন্য, কিন্তু তা হয়ে ওঠে না। বৃষ্টি এসে হুট করে নেহাকে জড়িয়ে ধরে, কিছুটা দূরে নিয়ে কানের কাছে বলে, কি করছিলি তুই? এটা বাড়ি, সবাই পরে তোকে ভুল বুঝতো পাগল, অন্যভাবে সামলাতে হবে, প্লিজ কুল ডাউন। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস টানলো। সাপির হন্তদন্ত হয়ে ছুটে আসলো রুম থেকে। কাহিনী শুনতে না পারলেও বুঝলো কিছু একটা ঘটেছে। টয়ার হাতে কফি মগ সাব্বির দেখেই একটানে তা ছিনিয়ে নিয়ে বড় সড়ো একটা চুমুক বসালো। কফিটা কি তুমি আমার জন্য বানিয়েছো টয়া? তা আমার জন্য বুঝি? টয়া নির্লজ্জের মতো বলল, না, নিখিল ভাইয়ের জন্য। সাবির নেহার দিকে তাকালো, একটা ফুটন্ত প্রায় ব্রমা। সাবির দ্রুত ভঙ্গিতে বলল, নিখিল ভাই তো সকালে 2 বার কফি খায় না, জানো না তুমি? এই তো কিছুক্ষণ আগে নেহা নিজের জন্য কফি আনতে গিয়েছিল, তখন বড় মা ওর হাতে নিখিল ভাইয়ের জন্য কফি পাঠিয়ে দিয়েছে, ওটা দিয়ে আসলো এখন, তাই তোমারটা আমি খেয়ে নিলাম। কিছু মনে করোনি তো? টয়া বিস্ফোরিত নয়নে তাকালো। নেহা কি? নেহার ছায়াও তো রান্নাঘরের আশেপাশে দেখলো না। টয়া তো সকাল থেকেই নিচে ভরে উঠে জোর করে সবাইকে সরিয়ে রান্না করলো। ওর খালামণি তো ওকে ঢুকতে দিতেই চায়নি। সে হাত পুড়িয়ে রান্না করলো শুধু নিখিলের জন্য। আর এই মেয়ে কখন গেল রান্নাঘরে? মিথ্যে কেন বলছে সাব্বির? কখন দেখলাম না তো, আমি তাই তখন রান্নাঘরেই ছিলাম। আজ সকালে সবার জন্য নাস্তাও আমি বানিয়েছি। সাব্বির যে হারার পাত্র নয় তা তো টয়া জানে না। সে মিথ্যাও বলে পুরো কনফিডেন্সের সহিত। সাব্বির কফি মগটা জেরিন হাতে গুঁজে দিয়ে দিল। তুমি তো কিছুই জানো না টয়া, আমার নেহা বোন তো সুপারফাস্ট, কখন যায় কখন আসে বোঝাই যায় না, পুরো বাতাসের গতি ওর, তাই বেশি চাপ নিও না, বুঝলে? সাব্বির হেলে দুলে চলে গেল। জেরিনও গেল। বৃষ্টি নেহাকে নিয়ে নিজের রুমে গেল। খাবার খাওয়ার জন্য সবাই টেবিলে বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে নিখিল আসলো, পেছনে নেহা। নিখিল শেষ সিঁড়িতে, নেহা প্রথম। নিখিল নামতেই টয়া সে গদগদ হয়ে পড়ল। নিখিল ভাই আসুন, আজকে আমি রান্না করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। নেহা এবার নামা বন্ধ করে দিয়েছে, দেখতে চাচ্ছে নিখিল কি বলে। যদি নিখিল আজকে এই মেয়ের হাতে রান্না খায় তো নেহা বাড়িতে আগুন লাগিয়ে দিবে একদম। টয়ার সাথে নিখিলকেও জ্বালিয়ে দিবে তাতে। নিখিল ঘড়ির দিকে তাকালো একবার, তারপর সিঁড়িতে থমথমে মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখলো। নিখিল টয়াকে জবাব না দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে বলল, মা আজ একটু বেশি কাজ আছে, বাহিরে খেয়ে নিব। নিখিল আর দাঁড়ায়নি, লম্বা কদমে সদর দরজা ছাড়লো। কিছুক্ষণ পর সাব্বির উঠে গেল। নিখিল দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। সাব্বির গিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলো।
নিখিল বিনা বাক্যে ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা নেহাকে দিবি আর চুপচাপ সবটা খেয়ে ওষুধ খেতে বলবি, না হয় ওর কপালে দুর্গতি আছে বলে দিলাম। সাব্বির মাথা নেড়ে চলে আসলো। নেহা খেতে আসেনি, সিঁড়ি থেকেই ফেরত গিয়েছে। দরকার পড়লে 4 দিন না খেয়ে থাকবে, তাও এই মেয়ের রান্না করা খাবার মুখে তুলবে না। নিখিল খাবার না খাওয়ায় নেহা খুশি, তবু প্রকাশ করবে না। ভাব নিয়ে চলতে হবে এই ছেলের সাথে। ভাব শুধু ওর একার আছে নাকি? সাব্বিরকে বাহিরে গিয়ে আবার আসতে দেখে সাহারা বললেন, কিরে, না খেয়ে এরকম ছোটাছুটি করছিস কেন? আবার উপরে যাচ্ছিস কেন? সাব্বির আসছি বলে চলে গেল। সাব্বির নেহার দরজার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, নেহা বোনটি আমার, থরি ভাবি সাহেবা আমার, এ নিন আপনার খাবার, খেয়ে ওষুধ খেতে বলেছে আপনার উনি। নেহা পানসে মুখে বলল, ছি ছি, সাব্বির ভাইয়া তুমি ছোট বোন রে ভাবি বানাইয়া দিলা, পর করে দিলা একদম। হইছে, কাহিনী কম কর, খেয়ে নে তো, না হয় ভাইয়া এসে তোকে উপরে পাঠিয়ে ছাড়বে। সাব্বির খাবারের প্যাকেট নেহার হাতে দিয়ে চলে গেল। এই লাইলা মজনুর চক্করে ওর সকালের খাবারে মাছি পড়ল। ভার্সিটি যাবে না আর চেরি। সাব্বিরও যায়নি, ওদের তো ঘুরতে যাওয়ার কথা নেহাকে শুধু বলেনি। নেহাকে চেপে ধরেছে রাতের কাহিনী জানার জন্য ওরা। নেহা কাটছাট করে কিছু একটা বুঝিয়েছে। ওদের সবাই যখন শুনেছে সবার জন্য গিফট এনেছে, তখন মুখ বন্ধ হয়েছে এদের। সকাল থেকে মন খারাপ টয়ার। নিখিল তাকে এভাবে এড়িয়ে চলল। সময় নেই, ওটা মুখেও তো বলতে পারতো। নিখিল না খাওয়ার যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিখিলের ওকে এড়িয়ে চলায়। যে মানুষটাকে পছন্দ করে, যার মন পাওয়ার জন্য এত কিছু করে, বেহায়ার মতো লাজ লজ্জা ভুলে ছুটি পেলেই ছুটে আসে, সে মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এত এত রূপে প্রশংসা পায় সে প্রতিনিয়ত। এসব দিয়ে কী লাভ যদি নিখিল তার দিকে ফিরেও না তাকায়? ভালোবাসা আসলে কিভাবে সৃষ্টি হয়? রূপে গুণে নাকি অদৃশ্য কোনো শক্তি যার নাগাল পেতে ব্যর্থ টয়া? টয়া কষ্ট চেপে মুখে হাসি নিয়ে সেতারা বেগমের প্রশংসা শুনে যাচ্ছে। এই একটা মানুষই তার আশার আলো। নিখিলকে পেতে যেভাবেই হোক সেতারা বেগমকে পটানো বেশি জরুরি। নিখিল সেতারা বেগমের কথা কখনো ফেলতে পারবে না, তা জানে টয়া। দুপুরে ঠিক কিছুক্ষণ আগে রান্না শেষ করেছে হামিদা, তাহমিদা আর সাহারা মিলে। নেহা সবাইকে বসার ঘরে ডাকলো। আগে হামিদা বেগম, পরে সব বড়দের কালকে রাতে আনা উপহারগুলো দিল। যেদিন বৃষ্টি সাবিরকে দিল, রৌফ স্কুল থেকে ফিরেনি এখনও, তাই ওরটাও সাবির ভাইয়ের হাতে দিয়েছে নেহা। টয়া একপাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমার জন্য কিছু আনোনি নেহা? নেহা এবার চমকে উঠল। সে সত্যি টয়ার কথা ভুলে গেছিল। এক বড় লজ্জায় পড়ে গেল নেহা। তা ঠিক বুঝতে পারল বৃষ্টি। বসার ঘরে তখন সদর দরজা দিয়ে প্রবেশ করলো মিহির সাথে নিখিল। পেছনে শাহ আলম চৌধুরী। নেহা কি বলবে বুঝে উঠতে পারল না। যেদিন সাব্বির মুখ চাচাই করছে, বৃষ্টি চট করে বলে উঠল, কেন আনবে না টয়া আপু? নেহা তো সবার জন্য এনেছে, আমারটা আগেই দিয়েছে। তুমি এতক্ষণ দাদির ঘরে ছিলে, তাই তোমারটা আমার হাতে দিয়েছে। এই নাও। বৃষ্টি নিজেরটা টয়াকে দিয়ে দিল। এদিকে নেহার চোখ ছলছল করে উঠল। তাকে বিব্রত পরিস্থিতি থেকে বাঁচাতে বৃষ্টি নিজেরটা টয়াকে দিয়ে দিল। সব ঘটনায় মিহির নিখিল দেখলো দাঁড়িয়ে। শাহ আলম ছোটদের মাঝ থেকে সরে গেলেন। টয়া তো গিফট পেয়ে খুশি। সে ভেবেই নিয়েছে এসব নিখিল কিনেছে। নিশ্চয়ই নিখিল নিজের হাতে না দিয়ে ওর পক্ষ থেকে ভেবেই নিয়ে খুশি টয়া। বৃষ্টির মুখেও হাসি। গিফট না পাওয়ায় তার মাঝে কোনো কষ্ট দেখা গেল না। তার কাছে নেহা আগে, আর পরে সব কিছু। এসব গিফট নেহা তাকে আরও দিতে পারবে। একবার এই গিফটের বদলে যদি বন্ধুর সম্মান বাঁচে তো তাই হোক। নিখিল রুমে চলে গেল। মিহির নেহার দিকে তাকিয়ে বলল, এই নিয়া, এটা তোমার জন্য, বুঝলে? বলে মুখ ভরে হাসলো নেহা। হাতে শপিং ব্যাগটার উপর মেঘবালিকা লেখা দেখে নিজেও হাসলো। জেরিন টিপ্পনি কেটে বলল, বাহ মিহির ভাই, শুধু নেহার জন্য? আমাদের কি চোখে পড়ে না তোমার? নেহা এদের কথায় পাত্তা না দিয়ে বৃষ্টির হাত টেনে নিয়ে চলল রুমের দিকে। রুমে এসে নেহা বৃষ্টিকে একটা রাম ধমক দিল, তুই ওই টয়া ফয়াকে নিজেরটা দিলি কেন? যা হওয়ার হতো। এখন তো মনে হচ্ছে আমি ভুলে গিয়ে ভালোই করেছি। এই শাকচুনির জন্য আনবে আমার শত্রু। ওফ নেহা, তুই কি বাচ্চা? সব সময় শুধু বোকা বোকা কথা। চুপ যা তো। মিহিরটা তোকে আবার কি দিল রে? নেহা হেসে বলল, তোকে বলবো কেন? বৃষ্টি টেনে নিয়ে বলল, দেখা বলছি। বৃষ্টি দেখলো গোলাপি রঙের একটা শাড়ি, সাথে চুড়ি, গহনা আর একটা ছোট্ট চিরকুট। প্রিয় মেঘবালিকা, আমার হৃদয়ের এক ফর্সা সুখের পায়রা তুমি।
এই হৃদয়ে মরুভূমির অধিক প্রতীক্ষিত জলধারা তুমি, আমার ভালোবাসা উষ্ণতম সুখধারা তুমি, আমার হৃদয়ে শ্রাবণের ভালোবাসার ইলিশে গড়ি তুমি, ইতি তোমার অদম প্রেমিক। নেহা হু হা করে হাসলো, হাসতে হাসতে বলল, মিহির ভাইকে তুই এবার কবি সাহিত্যিক বানিয়ে ছাড়বি দেখছি। বৃষ্টি এবার বলল, তুই নিজের জন্য কাল কি এনেছিস? নেহা ভোতা মুখে বলল, তোর ভাই দিবে গিফট, দুনিয়া উল্টাইয়া যাইব তোর কথা শুনে। আর কোনো মানুষ পেলি না, এর থেকে কিছু আশাও করি না আমি। আমাকে তো কিছু দেবে না, আলমারি ভর্তি শাড়ি এনে রেখেছে প্রেমিকার জন্য। নেহার মনটা ক্রমশ কষ্টে ভরে উঠল কথাটা বলে। বৃষ্টি বুঝেও চুপ রইল। কি করার আছে তার এখানে, যেখানে তার ভাই কিছু করেছে না? মেয়েটাকে কবে বুঝবে তার ভাই? সময়টা যেন দীর্ঘতম না হয় সে আশাই করে বৃষ্টি। দুপুরে সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য। টয়া গেলে নেহা যাবে না। নিখিলের সাথে গিয়ে এই মেয়ে রঙ্গ করবে তা কিছুতেই দেখতে পারবে না নেহা। এতটাও মহান নারী সে না। জেরিন বৃষ্টি মুখ গোমরা করে বসে আছে। প্লিজ চল না, তুই না গেলে ভাইয়া আমাদের নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? অবশ্যই যাবে, আমি না গেলে তো উনি বেঁচে যায়। প্লিজ সোনা বেবি, রাগ করে না, বড় আপুর কথা শোনো না বাবুটা। দেখো দেখো জেরিন আপু, তুমি একদম এভাবে বলে আমাকে গলাতে চাইবে না। তোমার ভাই যদি এসে বলে নেহা চল, তবেই যাব, না হয় এক পাও নড়বো না আমি। দরজা থেকে নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই চুপ করে গেল। ও, তোকে আবার আলাদা করে নিমন্ত্রিত করতে হবে, তাই তো নেহা? নেহা শুকনো ঢোকিল। কথাটা এসে নিখিলকেই কেন শুনতে হবে? এভাবে ফেসে যাবে ভেবেচিন্তে তো এসব বলিনি তখন। তুই যদি 5 মিনিটের ভিতর তৈরি না হয়েছিস তো তোকে কিভাবে নিয়ে যেতে হবে জানা আছে আমার। যাব না আমি। নিখিল ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি করবি না তুই? যাব। গুড গার্ল। এই তোরা গিয়ে গাড়িতে বস, আমি ওকে নিয়ে আসছি। বাকিরা সবাই শাড়ি পরে যাবে। শাড়ি পরে তৈরিও হয়েছে। নেহা 5 মিনিটে শাড়ি কেন, শাড়ি বের করতেই তো 10 মিনিটের ব্যাপার। নেহা পিচ রঙের একটা চিকনকারি কাজের 3 পিস নিল, ছুটে গিয়ে বের হয়ে আসলো। মুখে মাখার মতো শুধু ক্রিমটাই সামনে পেল। মেঘে একটা খুবই হালকা রঙের লিপস্টিক লাগিয়েছে। চুলগুলো উঁচু করে কাঁটা দিয়ে আটকে বের হতে নিলেই নিখিল বলল, এই চুল ছেড়ে বের হ। নেহা পারবো না বলে পাশ কাটিয়ে চলে এলো। নিখিল আঙুলের সাহায্যে কপাল ঘষল। এই মেয়েটা তো এই অতি সাধারণ রূপেই রোজ রোজ তাকে ডুবিয়ে মারছে অনুভূতির এক অতল সাগরে। কতদিন সামাল দিতে পারবে নিখিল? নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়ছে ক্রমশ। নেহা নিখিল নামছে পাশাপাশি। তাহমিদা, হামিদা, সাহারা বসে আছেন সোফায়। সময় পেয়ে 3 জা মিলে টিভি দেখছে। ছেলে মেয়ে দুটোকে একসাথে কি সুন্দর মানিয়েছে। মুগ্ধ চোখে দেখলেন 3 জন। হামিদা এগিয়ে এসে নেহাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার মাকে। নেহা হামিদা বেগমকে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু প্রশংসা করলে বড় মা। জানো কিছু মানুষ সারাদিন শুধু পেতনি বলে ডাকে। নেহা কথাটা বলে নিখিলকে একটা ভেঙচি কাটলো। হামিদা বেগম হাসলেন। নিখিলকে কড়া ভাষায় বললেন, মেয়েটাকে নিয়ে যাচ্ছিস, একদম বাঁকাঝাকা করবি না বলে দিলাম। দেখে শুনে রাখবি আর নিজ হাতে খাইয়ে দিবি, মনে থাকবে। নিখিল বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়ল। দুজন বেরিয়ে যেতেই হামিদা এসে বলল, হেসে বলল, কোনো কুনজর না লাগুক ছেলে মেয়ে দুটোর উপর। তাহমিদা তৃপ্তি পেলেন। মেয়ে কপাল করে বড় আপার মতো শাশুড়ি পেয়েছে। তার যা মেয়ে সব কিছুতেই ভুল করে অন্য বাড়ির মানুষের কাছে দিয়ে তিনি কোনো দিন শান্তিতে থাকতেন না। এখন তিনি নিশ্চিন্ত। তারপরেও মেয়েকে দেখে রাখার কত মানুষ আছে, সাহারাও কম না। নিজের মেয়ের মতোই আঁকলে রাখে। গাড়ি পাশে আসতেই আরেক বিপদ। নেহা আর নিখিলকে একসাথে পাঠাবে বলে আগে ভাগেই প্ল্যান করেছে মিহি, জেরিন, বৃষ্টি আর সাপ্পি। তাই ওরা সবাই যাবে বাড়ির বড় গাড়িটায়, আর নেহাকে পাঠাবে নিখিলের গাড়িতে। কিন্তু সমস্যা হলো টয়াকে নিয়ে। নেহা নিখিল আসতেই টয়া এসে বলল, চলো এবার খাওয়া যাক। জেরিন এসে বলল, হ্যাঁ চল টিয়া, তুই আমরা ওই গাড়িতে যাব। কেন? নিখিল ভাইয়ের সাথে গেলে কি সমস্যা? ওনার গাড়িতে তো জায়গা আছে, তোমরা ওটাই যাও, আমি নিখিল ভাইয়ের গাড়িতে যাব। সাব্বির মিহিরকে গুঁতো মেরে বলল, দেখলে তো মিহির ভাই, এই মেয়ে কেমন নির্লজ্জ। আমার তো রুচিতে বাড়তেছে, সারা জীবন চিরকুমার থাকবো তবুও এমন মেয়ে বিয়ে করবো না, কসম খোদার। দৃষ্টি বিরক্ত নিয়ে বলল,
টয়া আপু, একটাতে গেলেই তো হয়। আমরা সবাই এটাতে যাব। ভাইয়া নিজের গাড়িতে কাউকে নেয় না, ওনার এটা পছন্দ না, বুঝলে? আর কথা বাড়িও না তো, এমনিতেই দেরি হয়ে গেছে। টয়া নেহাকে বলল, চলো তাহলে নেহা, সবাই মিলে যাই। কেন নয়, আসো। নেহাকে চলে যেতে দেখেই নিখিলের রাগ উঠে গেল। নেহা রাগ শক্ত করে চেপে ধরলো পেছন থেকে, কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। নেহাকে থেমে যেতে দেখে টয়াও থামলো। নেহা টয়াকে বলল, আপু তুমি নিখিল ভাইয়ার সাথে যাও, ওনার একা যেতে ভয় লাগছে। সাব্বির কপাল চাপড়ালো। এ কি মহাশনির দশা ভাই, এদের কেউ থামা। নিখিল মিহিরের দিকে তাকালো। বেচারা বন্ধুর করুণ দশা দেখেও কিচ্ছু করতে পারল না। নিখিল রেগে চোখ বন্ধ করে অতি রাজবাড়ি কণ্ঠে বলল, টয়া তুই এখান থেকে যা বলছি। নেহা আমার সাথে যাবে, আর একটা কথাও যদি কেউ বলিস তো যাওয়া ক্যান্সেল। নিখিলের রাগী কণ্ঠে সবাই কেঁপে উঠল। টয়া নিখিলের এই রূপের সাথে পরিচিত নয়। নিখিল বাহিরের মানুষের সামনে সহজে রাখে না, নানা বাড়িতেও কখনো রাগ দেখায়নি, তাই এসব অজানা তার। নেহার হাত ধরে ওকে এক প্রকার টেনে গাড়িতে উঠালো নিখিল। গাড়ির ফ্রন্ট সিটে বসে হাতের ব্যথায় কুঁকড়ে উঠল নেহা। জোরেই লেগেছে অনেকটা, তার উপর হাতের ব্যান্ডেজও চাপ পড়েছে। শুভ্র ব্যান্ডেজ, রক্তের লাল ছাপ দেখা গেল। নেহা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললো, ঠোঁট কামড়ে ব্যথাটাও গিলে ফেললো। নিখিল গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখে রাগ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। মেয়েটা কি তাকে রাগিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু পারে না? নিজেকে শান্ত রেখে ওর সাথে কথা বলতে যায় সবসময়। নেহার সাথে রাগ দেখে তো নিখিল নিজেও ভালো থাকে না। নিজের কলিজায় আঘাত করে কোন মানুষ ঠিক থাকতে পারে? এ মেয়েকে কে বুঝাবে সেসব কথা? সবসময় শুধু ছটফট করে হাত পা কেটে বাড়ি আসে, সারাদিন ছুটোছুটি করে। নিখিলকে রাগিয়ে দেয় কি করবে? সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। প্রিয় মানুষকে রক্ষা করার আড়ালে নিজেকে সবার কাছে প্রমাণ করেছে কঠিন মানব রূপে। প্রেয়সীর কাছে হয়েছে নির্দয়, পাষাণ, অনুভূতিহীন মানুষ। নিখিল বদ্ধ চোখে থাকা নেহাকে দেখল একবার। গাড়ি স্টার্ট দিল মুহূর্তে। শরতের আকাশটাকে বোঝা সত্যি বড় তার। এই ভালো তো এই খারাপ। আকাশ জুড়ে উড়ে বেড়ানো সাদা মেঘেদের হঠাৎই ছুঁয়ে যায় কালো ধূসর রঙেরা। পরিবেশকে ঠান্ডা করতে বাতাসেরা পাল্লা দিয়ে ভারী হয়, ছুঁয়ে দেয় কিছু অশান্ত মনের মানুষকে। জানলার কাঁচ টেনে নামিয়ে দিয়েছে নেহা। বৃষ্টিদার শূন্যে রাস্তায় সাঁই সাঁই আওয়াজে চলছে গাড়ি। বাতাস এলোমেলো করে দিচ্ছে মুখের উপর আছড়ে পড়া ছোট ছোট চুলগুলো। দুজন মানুষ পাশাপাশি, তবুও তাদের মাঝে দূরত্ব যেন আকাশ সম। নীরবতা ভেঙে নিখিল বলে উঠল, এখন তুই আগের মতো কথা বলিস না কেন নেহা? আগের মতো সেই প্রাণবন্ত ভাবটা কোথায় হারিয়ে বসে আছিস? নেহা নীরব রইল। নিখিল অধৈর্য কণ্ঠে বলল, কথা বলছিস না কেন আমার সাথে? যাকে এতটা ঘৃণা করেন তার কথা শোনার হঠাৎ ইচ্ছে জাগলো কেন নিখিল ভাই? আপনি যে আচমকা এত ভালো ব্যবহার করছেন, আমাকে বোঝাতে চাচ্ছেন ইউ ফিল সামথিং ফর মি। আমার তো মনে হয় এটা পুরোটাই আমার একটা দিবা স্বপ্ন, চোখে দেখা কোনো ভুল যা এক না এক সময় ঠিক ভেঙে যাবে, ধোঁয়াশার ন্যায় মিলিয়ে যাবে যে কোনো সময়। একটা কথা জানিস তো নেহা, আমরা যাকে ভালোবাসি তাকে ঘৃণা করাটা সবচেয়ে বেশি পীড়াদায়ক। এ এক নিদারুণ যন্ত্রণা। তবু দিন শেষে ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা হয়ে ওঠে না, উল্টো তার জন্য ভালোবাসা বাড়ে। বারবার তাকে মনে পড়ে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় শতগুণ। যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে তার প্রতি কোনোদিন বিরক্তি জিনিসটা আসেই না। যারা জোর গলায়ও বলে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলে গেছি, তাকে আমার বিরক্ত লাগে, তাকে আমি ঘৃণা করি, তারা মূলত মহামিথ্যুক। পৃথিবীর বুকে তাদের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। সেই মিথ্যাবাদীদের দলের একজন আমি নিজেও। নেহার অধিক শান্ত ও হতাশ কণ্ঠ। নেহা নিখিলের কথা শুনে হাসল। মনে মনে ভাবল, যাকে ভালোবাসার মানে আপনার সেই প্রত্যাশাময় নারী, যার জন্য আপনার সকল ধ্যান জ্ঞান নিখিল ভাই। আমি তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ নেই। আপনি জানেন না যাদেরকে ছেড়েই দিতে হবে, একদিন তাদের মনে আশার আলো ফোটাতে নেই। আপনি আমার হৃদয়ের ফুটন্ত শেষ আশার আলোটাও নিভিয়ে দিয়ে হারিয়ে যাবেন না তো আবার? আমি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে স্বীকার করতে পারিনি ভালোবাসি। আমি একপাক্ষিক থাকতে চেয়েছি নিখিল ভাই, জানেন তো? একপাক্ষিক ভালোবাসাতে হারানোর ভয় নেই, হারানোর ভয়টা যে আমার ভীষণ বেশি। আপনি হাত বাড়িয়ে গুটিয়ে নিলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব নিখিল ভাই, জ্বলে পুড়ে যাব, অবশিষ্ট ছাইও পাওয়া যাবে না আর।
আমি আপনাকে চাই, সবটুকু চাই। আদো আদো অধরা অস্পষ্ট নীরবে নিভৃতে চাই না। আমি চাই আপনি আমার কাছে স্পষ্ট রূপে ধরা দেন। আমাকে নিজে বলুন আপনি আমার। শুধু একবার বললেই হবে নিখিল ভাই, শুধু একবার। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছেই হবে আপনি একবার বলুন আপনি আমার। আমার সব ভুলগুলো কেন ভেঙে দিচ্ছেন না নিখিল ভাই? আমার মনের দ্বিধা দূর করতে আর কত সময় নেবেন? এই তো মন আষাঢ়ের বৃষ্টির ন্যায় ছড়ায় শীতলতা, এই আপনি বয়ে আনেন কালবৈশাখী। কেন বলতে পারেন? ভালোবাসা এই শব্দটা এত কঠিন কেন? এর উপর জোর খাটে না কেন নিখিল ভাই? যদি কোনো ভর চাইতে পারতাম তবে আমি শুধু আপনারে চাইতাম, শুধুই আপনারে। কিন্তু আপনার যে প্রশ্ন জাগে আপনি আমারে চাইবেন তো? কেন যেন বারবার মনে হয় আপনি অন্য কারো, আমার নন। কেন এতটা দুটানায় রাখেন আমারে? আপনার এই বিশাল মনটাই কি একটু জায়গা আমারে দেওয়া যায় না? কথা দিলাম একবার শুধু বলেন নেহা আমি তোর, বাকি জীবন আমার সবটা ভালোবাসা আমি আপনারে দিমু। এই কথাগুলো সরাসরি বলার মতো সাহস জোগাতে কেন পারি না আমি নিখিল ভাই? সাহসের দিক দিয়ে এতটা দুর্বল কেন আমি? নিজেকে প্রচুর বিরক্ত লাগে আজকাল, প্রচুর মানে প্রচুর, মাত্রাতিরিক্ত। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।